হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন টু অল। ওয়েলকাম টু রাইস এডু টার্গেট এসএসসি। অন্যান্য দিনের মতনও আজকেই আমরা সাবজেক্ট ইকোনমিক্সের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। সো আমরা ক্লাসটা স্টার্ট করছি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের সবার কাছে স্ক্রিনে ভিজিবল। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে যে প্রোডাকশন এস্টাবলিশেস দ্য রিলেশনশিপ বিটুইন। আচ্ছা, প্রথমে বলি আজকে যে কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব সেগুলো মূলত সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই ধরনের পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন, বুঝতে পেরেছো? সুতরাং এই ধরনের পরীক্ষার তো কিছু স্পেশাল এরিয়া থেকে কোয়েশ্চেন দেওয়া হয় ইকোনমিক্সের, যার মধ্যে ডিমান্ড, সাপ্লাই, প্রোডাকশন, কস্ট, মার্কেট, রেভিনিউ, এই চ্যাপ্টার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তার পাশাপাশি অ্যাডিশনাল চ্যাপ্টার্স মানে মনে করো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, এমপ্লয়মেন্ট জেনারেটিং ভেরিয়াস স্কিমস, পভার্টি, তো এগুলো তো থাকেই, কিন্তু তার পাশাপাশি যেগুলো মেজর ফোকাস এরিয়া তার মধ্যে কিন্তু ডিমান্ড, সাপ্লাই, প্রোডাকশন, কস্ট, মার্কেট, রেভিনিউ চ্যাপ্টার্সগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেরকমই একটা এরিয়ার উপরে বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলাপ আলোচনা করছি এবং করব। এই সংক্রান্ত বিষয়ের আগেও কিন্তু আমি তোমাদের এক্সক্লুসিভ কিছু ক্লাসেস নিয়েছি, মূলত প্রোডাকশন, তারপরে কস্ট, মার্কেট, রেভিনিউ এই সব কিছুর ওপরই। সেই ক্লাসেসগুলো যদি ফলো করে থাকো তো আশা করি এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে অসুবিধা হবে না। তো এই কোয়েশ্চেনটার আনসার কী হবে বলো? প্রোডাকশন এস্টাবলিশেস এ রিলেশনশিপ বিটুইন কস্ট অ্যান্ড আউটপুট, ইনপুট অ্যান্ড আউটপুট, ইনপুট অ্যান্ড কস্ট, নান অফ দিস। আচ্ছা বলো, এই প্রশ্নটার উত্তর কী হবে? এই কোয়েশ্চেনটার আনসার কী হবে বলো? আচ্ছা, তোমরা বলছো 1C ইনপুট অ্যান্ড কস্ট। প্রোডাকশান বলছে, প্রোডাকশানের বাংলা মানে কি? উৎপাদন। তাহলে উৎপাদক অপেক্ষক যেটাকে আমরা বলি প্রোডাকশান ফাংশন, তাহলে সেটা কি নিয়ে ডিল করে? কি দিয়ে প্রোডাকশান হয়? সেটা কখনো ইনপুট অ্যান্ড কস্ট হতে পারে না। ইনপুট অ্যান্ড আউটপুট, আনসারটা হচ্ছে বি। কি দিয়ে প্রোডাকশান হয়? যে কোনো কিছু প্রডিউস করতে গেলে তো আমাদের 4টে ফ্যাক্টরস লাগে, তাই না? যে কোনো কিছু তুমি প্রডিউস করতে চাও 4 ফ্যাক্টরস লাগে। এই 4 ফ্যাক্টরস কী কী আছে দেখো, তোমরা জানো আশা করি। এই 4 ফ্যাক্টরস কী কী আছে? ল্যান্ড, এগুলো কিন্তু ক্লাসে বহুবার বলা হয়েছে, তোমাদেরই উত্তর করা উচিত। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আর হচ্ছে অর্গানাইজেশন বা এন্টারপ্রেনারশিপ। তো এগুলোকে বলা হয় 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এগুলোকে আবার ইনপুটসও বলা হয়। তো এই ইনপুটসগুলোকে দিয়ে দিনের শেষে তুমি যা তৈরি করো সেটাই তো আউটপুট, তাই না? মনে করো খানিকটা জমির ওপরে তুমি একটা ফ্যাক্টরি তৈরি করেছো, 10টা লেবারকে এমপ্লয়মেন্ট দিয়েছো, আর মনে করো 8টা মেশিনসকে ইনস্টল করেছো, এবং তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে করো 30 সারিজ প্রডিউস করছো, রাইট? তাহলে এখানে যেটা তৈরি হলো সেটা হচ্ছে আউটপুট, আর যেগুলোকে তুমি এমপ্লয়মেন্ট দিয়েছিলে সেগুলো হচ্ছে ইনপুট। তো ইনপুট ছাড়া তো আউটপুট হবে না। তাহলে যে প্রসেসের মাধ্যমে ইনপুটটা আউটপুটে কনভার্ট হয়ে যায়, মানে ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস দিয়েছো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কমপ্লিটলি ডিফারেন্ট সর্ট অফ প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে এইটাকে আমরা বলবো প্রোডাকশান। এবং যে মেথোডোলজির মধ্যে দিয়ে এই ইনপুটটা আউটপুটে কনভার্ট হয় সেটা ডেফিনেটলি সেই টেকনোলজিটা, এবং সেই টেকনোলজিটা কোথায় এমবেডেড থাকে? মেশিনারিজের মধ্যে এমবেডেড থাকে। তুমি চরকায় কাপড় বুনলে তার এক ধরনের কোয়ালিটি হবে, আবার মিলের কাপড়ে আরেক ধরনের কোয়ালিটি হবে। সুতরাং কতটা উন্নত মানের জিনিসটা হবে বা কতটা উন্নত মানের হবে না সেটা লেভেল অফ টেকনোলজির ওপর ডিপেন্ড করে, এবং লেভেল অফ টেকনোলজিটা এমবেডেড থাকে যে ফ্যাক্টরস অফ প্রোডাকশানে, সেটা হচ্ছে ক্যাপিটাল। বুঝতে পেরেছো? তো ক্যাপিটালের মধ্যে কিন্তু এই লেভেল অফ টেকনোলজিটা এমবেডেড থাকে।
তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো হচ্ছে ইনপুট, ও সেটা দিয়ে তুমি যা তৈরি করছো সেটা আউটপুট। তাহলে প্রোডাকশন ফাংশন কার সাথে কার সম্পর্ক ডিল করে? ডেফিনেটলি ইনপুটের সঙ্গে আউটপুট। আমি কিউ যদি বলি আউটপুট, তাহলে ইট ইজ আ ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, রাইট? তাহলে এগুলোকে আমরা বলবো ইনপুটস, আর এগুলো দিয়ে দিনের শেষে যা তুমি তৈরি করলে সেটা হলো আউটপুট। তাহলে প্রোডাকশন ফাংশন কার সাথে কার সম্পর্ক নির্ধারণ করে? ডেফিনেটলি ইনপুটের সঙ্গে আউটপুটের রিলেশনশিপটাকে ডিপিক্ট করে। তো এটা কখনোই ইনপুট অ্যান্ড কস্ট হবে না, বা কস্ট অ্যান্ড আউটপুট নয়। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এর পরের কোয়েশ্চেন কি আছে দেখো। দ্য ল অফ ডিমিনিশিং রিটার্ন ইজ অ্যাপ্লিকেবল টু ক্রম হ্রাসমান প্রতিদানের নিয়ম কোন ধরনের উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত? লং রান, দীর্ঘকালীন, শর্ট রান, ভেরি লং রান, অনেকটা বেশি সময়ের জন্য যদি বলি, এবং নান অফ দিস। কি হবে বলো? আচ্ছা, তানিশা বলছো 2B, একদমই তাই। ল অফ ডিমিনিশিং রিটার্ন শর্ট রানের সঙ্গে সম্পর্কযুক্ত। অ্যাকচুয়ালি আমরা এই যে প্রোডাকশান ফাংশান বলি, এই প্রোডাকশান ফাংশান এটা দুটো ওয়েতে আমরা ডিকম্পোজ করতে পারি। একটাকে বলা হয় শর্ট রান প্রোডাকশান ফাংশান, আর একটাকে বলা হয় লং রান প্রোডাকশান ফাংশান। আমরা যখনই বলি শর্ট রান প্রোডাকশান ফাংশান বা যখনই বলি লং রান প্রোডাকশান ফাংশান, এই যে ডিফারেন্সিয়েশনটা কোন পয়েন্ট অফ রেফারেন্সে হয়, এটা কিন্তু বোঝায় শর্ট রান সেই টাইম ফ্রেম যেখানে উৎপাদনের সমস্ত উপকরণের এমপ্লয়মেন্ট একই সঙ্গে চেঞ্জ করা যায় না। কিছু ফ্যাক্টর ফিক্সড ফ্যাক্টর থাকে, কিছু ফ্যাক্টর ভেরিয়েবল ফ্যাক্টর থাকে। মানে আমি যদি কিউ ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল এটাকে ধরি, তুমি বলবে শুধু লেবার ক্যাপিটাল আপনি কেন ধরলেন? আরও তো আছে, মানে ল্যান্ড রয়েছে, অন্টারপ্রেনারশিপ রয়েছে, অবভিয়াসলি। কিন্তু আমি যদি চারটে ভেরিয়েবল ধরে নিতাম তাহলে 4 ডাইমেনশনাল একটা পিকচার হতো, তো সেটাতে অসুবিধাজনক। তো আমরা যেহেতু 2 ডাইমেনশনালে সমস্ত কাজকর্ম করি, এবং সেক্ষেত্রে মোস্ট প্রাইম এই চারটে ফ্যাক্টরসের মধ্যে কোন দুটোর গুরুত্বটা সবচেয়ে বেশি, তো সেই হিসাবে লেবার ক্যাপিটালটাকেই জেনারেলি ট্রিট করা হয় মোর ভ্যালুয়েবল ইনপুটস। তো সেই হিসাবে আমরা ওই চারটের মধ্যে থেকে এই দুটোকে সিলেক্ট করেছি। তো 2 ভেরিয়েবল এরকম একটা প্রোডাকশন ফাংশন যদি আমরা ধরে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে শর্টে বা সিম্বলিক্যালি লিখতে পারি কিউ ইজ এ ফাংশন অফ এল কে। এবার এই প্রোডাকশন ফাংশানে যদি আমি মনে করি শর্ট রান প্রোডাকশন ফাংশন নিয়ে আমি অ্যানালিসিস করব, তাহলে মূলত ক্যাপিটালটাকে ফিক্সড রাখা হয়ে থাকে এবং লেবারটাকে ভ্যারিয়েবল বলা হয়ে থাকে। তাহলে ক্যাপিটালটা ফিক্সড ফ্যাক্টর, লেবারটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টর, রাইট? ফিক্সড ফ্যাক্টর, এটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টর হিসাবে ডিল করে থাকি। বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে আমরা প্রোডাকশন ফাংশনটা লিখতেই পারি কিউ ইজ আ ফাংশন অফ এল কিপিং ক্যাপিটাল অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে সেটা যদি হয় তখন সেটাকে আমরা বলবো শর্ট রান প্রোডাকশন ফাংশন। তাহলে শর্ট রান প্রোডাকশন ফাংশনে উৎপাদনের সমস্ত উপকরণকে সাইমালটেনিয়াসলি চেঞ্জ করা যায় না তাদের এমপ্লয়মেন্ট লেভেল। কিছু ফ্যাক্টর ফিক্সড থাকে, কিছু ফ্যাক্টর ভ্যারিয়েবল থাকে। যেটা ফিক্সড ফ্যাক্টর সেটাকে আমরা মূলত ক্যাপিটালটাকে দিয়ে ডিনোট করে থাকি, আর ভ্যারিয়েবল ফ্যাক্টরটা মূলত লেবার দিয়ে ডিল করি। কিন্তু যখনই আমি বলবো লং রান প্রোডাকশন ফাংশন, লং রান প্রোডাকশনের ফাংশনে কিন্তু আমি যদি বলি কিউ ইজ আ ফাংশন অফ এল কে, তার মানে এখানে লেবার ক্যাপিটাল দুটোই কিন্তু একই সঙ্গে এমপ্লয়মেন্টটাকে চেঞ্জ করা যায়। এটা দুটোই কিন্তু ভ্যারিয়েবল ফ্যাক্টর হয়, এখানে কোনো ফিক্সড ফ্যাক্টর নেই। তার মানে লং রানে অল ফ্যাক্টরস আর ভ্যারিয়েবল ফ্যাক্টরস, শর্ট রানে কিছু ফ্যাক্টর ফিক্সড, কিছু ফ্যাক্টর ভ্যারিয়েবল ফ্যাক্টর। তো দেখো ইট ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল, তাই না? তার মানে মনে করো তুমি নতুন বিজনেস একটা ভেঞ্চার শুরু করেছো, তো তুমি ব্যাংকের কাছে লোন নিয়ে 10টা মেশিন ইনস্টল করেছো। এবার তুমি কি চাইছো? এই 10টা মেশিনে ম্যাক্সিমাম কী পরিমাণ এমপ্লয়মেন্ট দিয়ে আমার সবচেয়ে বেশি পরিমাণ প্রোডাকশন হয় সেটাকে এনশিওর করার, রাইট? তো ডেফিনেটলি লেবার এবং ক্যাপিটালের মধ্যে তোমার কাছে অনেক বেশি কস্টলি ইনপুট হচ্ছে ক্যাপিটাল। সেই জন্য ক্যাপিটালটা তুমি ব্যাংকের কাছে লোন নিয়ে 10টা মেশিন ইনস্টল করে এবার লেবারকে ক্রমাগত তুমি
তাদের এমপ্লয়মেন্টের লেভেলটাকে চেঞ্জ করছো এবং এমপ্লয়মেন্ট লেভেলটাকে চেঞ্জ করে তুমি দেখছো এই 10টা মেশিন দিয়ে লেবারদের নিয়োগ করে সর্বোচ্চ কি প্রডিউস করা যায়। তাহলে শর্ট রান নিশ্চয়ই তুমি একই সঙ্গে লেবার ক্যাপিটাল দুটোই চেঞ্জ করবে না, কিন্তু যখন তুমি লং রানে যাচ্ছ তুমি যদি কোনো কারণে দেখো যে তোমার শর্ট রানের ভাইব্রেশনই খুব হাই ছিল, মানে হচ্ছে তোমার উৎপাদিত প্রোডাক্টের বাজারে প্রচুর ডিমান্ড রয়েছে, বাজার ফুটফলটা খুব হাই, তাহলে ডেফিনেটলি তুমি ব্যাংকের কাছে আরও 10টা মেশিন লোন নিয়ে ইনস্টল করে তুমি প্রোডাকশনটাকে বাড়াবার কথা ভাববে। তাহলে লং রানে কিন্তু লেবার ক্যাপিটাল দুটোই একসঙ্গে চেঞ্জ করে। এই যে কাজেই এখানে লং রানে কোনো ফিক্সড ফ্যাক্টর বা ফিক্সড কম্পোনেন্ট থাকে না, সব ফ্যাক্টরসে ভ্যারিয়েবল ফ্যাক্টরস হয়। সেই জন্য আমরা ল অফ ডিমিনিশিং রিটার্ন বিষয়টা আমরা সাধারণত শর্ট রানের সাথে কেন অ্যাসোসিয়েট করি, কারণ এই প্রতিদানের নিয়মটা বোঝায় যে কিপিং ওয়ান ফ্যাক্টর কনস্ট্যান্ট, যদি আর একটা ফ্যাক্টরসের এমপ্লয়মেন্ট ক্রমাগত বাড়ানো হয়, মানে শর্ট রানে কোনটা ফিক্সড ফ্যাক্টর বলো, মেশিনকে যদি ফিক্সড রেখে যদি লেবারের সংখ্যা আমরা ক্রমাগত বাড়াতে থাকি, তাহলে দেখব যত লেবারের সংখ্যা বাড়াচ্ছি, প্রথমে উৎপাদন যে হারে বাড়ছিল, পরে কিন্তু অ্যাডিশনাল লেবার দিয়ে প্রোডাকশন সেই লেভেলে বাড়ছে না, এবং একটা সময় দেখা যাবে যখন টোটাল প্রোডাক্ট ম্যাক্সিমাম, তখন দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল লেবারটার প্রোডাক্টিভিটিটা 0, এবং তারপরে যদি আরও লেবার বাড়ায় তখন প্রোডাকশন আর বাড়ে না, উল্টে কমে। তার কারণটা এটাই যে তুমি তো মেশিনের সংখ্যা বাড়াতে পারছো না। তুমি যদি 10টা মেশিন নিয়ে শুরু করেছো, প্রথমে 1টা 2টো 3টে 4টে করে লেবার নিয়োগ করছো, ডেফিনেটলি লেবারগুলো ফাঁকা মেশিন পাচ্ছে, প্রচুর প্রোডাকশন হচ্ছে। এরপরে যখন 10টা মেশিনে 10টা লেবারকে এমপ্লয় করে দিয়েছো, এরপরে যদি তুমি 11টা 12টা 13টা 14টা করে লেবারের সংখ্যা বাড়াতে থাকো, তো একটা লেভেলের পরে গিয়ে মেশিনগুলো তো আর অ্যাডিশনাল কিছু ইনস্টল করা হচ্ছে না, একই তো কনস্ট্যান্ট মেশিনে লেবারের সংখ্যা বাড়াচ্ছ। তাহলে বাংলা একটা কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটাও তাই অবস্থা হচ্ছে, কারণ মেশিনের সংখ্যা তুমি বাড়াচ্ছ না, লেবারের সংখ্যা বাড়িয়ে যাচ্ছ। সুতরাং দেখা যাচ্ছে একটা লেভেলের পরে প্রোডাকশন অপটিমাইজ হয়ে যাওয়ার পরে যত লেবারের সংখ্যা তুমি বাড়াবে কিন্তু প্রোডাকশন আর বাড়বে না, উল্টে কিন্তু ফলো করে যেতে পারে। সুতরাং এটাকে আমরা বলি ল অফ ডিমিনিশিং রিটার্ন। এটা মূলত শর্ট রানেই ফিচার্সটা দেখা যায়, কারণ শর্ট রানের সমস্ত ফ্যাক্টরসকে একই সঙ্গে চেঞ্জ করা যাচ্ছে না, সেই জন্যে এই ফিচার্সটা এখানে কিন্তু তুমি অবজার্ভ করো। তো আনসার তোমরা ঠিক দিয়েছো, এটা শর্ট রানই হবে। নেক্সট কি আছে দেখো, রিটার্নস টু স্কেল। রিটার্নস টু স্কেল এই কনসেপ্টটা কিসের সঙ্গে জড়িত, কি আছে দেখো, লং রান কনসেপ্ট, শর্ট রান কনসেপ্ট, ভেরি শর্ট রান কনসেপ্ট, ভেরি লং রান কনসেপ্ট। বলো কি হবে? রিটার্ন টু স্কেল এই বিষয়টা কোন লেভেল অফ প্রোডাকশনে দেখা যায়? রিটার্নস টু স্কেল তোমরা বলছো 3A, একদম 3A লং রান কনসেপ্ট। কারণ আমরা লং রানে কি বলেছি, কিউ ইজ আ ফাংশন অফ লেবার এবং ক্যাপিটাল। এখানে লেবার ক্যাপিটাল দুটোই একসঙ্গে চেঞ্জ করা যায়, তাহলে এখানে সবাইগুলো ভেরিয়েবল ফ্যাক্টরস। এখানে তুমি যেটা দেখবে, এখানে এক ধরনের স্কেলের গল্প থাকে। স্কেল আপের গল্প কেন থাকে, কারণ লং রান তুমি লেবার ক্যাপিটাল দুটোই একসঙ্গে চেঞ্জ করতে পারো। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে, মানে অ্যাকচুয়ালি 3টে ফিচার্স দেখা যায়। কি কি ফিচার্স দেখা যায়? ফার্স্ট ফিচার্স হচ্ছে, আমি যদি ডাবলিং ইনপুট করি, মানে মনে করো ডাবলিং ইনপুট করলাম, লেবারের সংখ্যা একটা ছিল 2টো করলাম, ক্যাপিটালের সংখ্যাও একটার জায়গায় 2টো করলাম। এমন হতে পারে যে এই ডাবলিং ইনপুট তুমি করলে, দুটোই ডাবল করলে তোমার প্রোডাকশান মোর দ্যান ডাবলড বাড়লো, হতেই পারে। আবার তোমার প্রোডাকশান এক্স্যাক্টলি ডাবলড হলো, তাও হতে পারে। আবার তোমার প্রোডাকশান লেস দ্যান ডাবলড হলো, তাও হতে পারে। আমি যদি বলি ডাবলিং ইনপুট তোমার প্রোডাকশান এক্স্যাক্টলি ডাবলড হলো, তাহলে এটাকে বলা হয় কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। যদি এমনটা হয় যে ডাবলিং ইনপুট তোমার আউটপুট কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমার আউটপুট অ্যাকচুয়ালি হচ্ছে লেস দ্যান ডাবলড। মনে করো আমার আউটপুট 1 ইউনিট ছিল, তো সেটা মনে করো 1.5 কিউ হলো প্রোডাকশন। তার প্রোডাকশন বেড়েছে ঠিকই, কিন্তু আউটপুট যে রেটে বেড়ে, মানে ইনপুট যে রেটে বেড়েছে, আউটপুটটা সে রেটে বাড়েনি। তাহলে এটাকে বলবো ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। আর একটা কী হতে পারে, আর একটা হতে পারে যে আমরা ইনপুটের পরিমাণগুলো ডাবল করলাম, আউটপুটটা কিন্তু মোর দ্যান ডাবলড হলো। তাহলে 2Q এর জায়গায় মনে করো 3Q হলো, তাহলে সেটাকে আমরা বলবো ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। তার মানে হচ্ছে যে
এখানে লেবার এবং ক্যাপিটাল যেহেতু সাইমালটেনিয়াসলি চেঞ্জ করা যায়, সেজন্য স্কেল আপের একটা গল্প আমরা পাচ্ছি। এবং এই স্কেল আপের গল্পটা 3 ধরনের হতে পারে, সেটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হতে পারে, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হতে পারে, ডিক্রিজিং রিটার্নস টু স্কেল হতে পারে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের তৈরি করতে হয় যেটা ডাবলিং ইনপুট ইফ ইউ আর গেটিং এক্স্যাক্টলি ডাবল অ্যামাউন্ট অফ আউটপুট, দ্যাট ইজ নোন অ্যাজ কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। ইফ ডাবলিং ইনপুট we are getting less than double output, that is known as a decreasing returns to scale. And if doubling input we are getting more than double output, that is known as the increasing returns to scale. তাহলে returns to scale এই কথাটা তুমি কোথায় দেখছো? ডেফিনেটলি লং রানে তুমি দেখছো, কারণ এখানে রিটার্নস টু স্কেল কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে রিটার্নস টু স্কেল কিন্তু কখনোই শর্ট রান কনসেপ্ট নয়, মনে রাখবে এটা অলওয়েজ লং রান কনসেপ্ট, রাইট? এরপরের প্রশ্নটা কি আছে দেখো, অপরচুনিটি কস্ট ক্যান বি অলসো কল্ড অ্যাজ। অপরচুনিটি কস্ট বলতে তুমি কি বোঝো, তার কি অল্টারনেটিভ নেম আছে সেটা জানতে চেয়েছে। কি কি আছে? ডিরেক্ট, ইমপিউটেড, অল্টারনেটিভ, ভেরিয়েবল। অপরচুনিটি কস্ট আর কি নামে পরিচিত? 4D, ভেরিয়েবল। আচ্ছা, আর সবাই 4D কেন দিচ্ছ? অপরচুনিটি কস্টের এটা অ্যাকচুয়ালি অল্টারনেটিভ কস্ট বলা হয়ে থাকে। অপরচুনিটি কস্টের মানে অ্যাকচুয়ালি প্রপার ডেফিনেশন হচ্ছে নেক্সট বেস্ট অল্টারনেটিভ। অপরচুনিটি কস্ট অ্যাকচুয়ালি প্রপার ডেফিনেশন হলো নেক্সট বেস্ট অল্টারনেটিভ টু ফরগো। নেক্সট বেস্ট অল্টারনেটিভ টু ফরগো মানে হচ্ছে মনে করো 1 বিঘাস অফ ল্যান্ড, সেখানে তুমি 10 কেজিস রাইসও প্রডিউস করতে পারো, আবার 12 কেজিস হুইটও প্রডিউস করতে পারো। তো যখন তুমি মনে করলে আমি হুইট প্রডিউস করব, কেন হুইট প্রডিউস করার ডিসিশন নিলে? তা তুমি বলবে ওটা কোয়ান্টিটিটা বেশি, ওখানে 10 কেজি নয় 12 কেজি, সরি 10 কেজি না 12 কেজিস, তাহলে আমি হুইটটাই প্রডিউস করব। তুমি যদি হুইটটা প্রডিউস করো, তুমি নেক্সট বেস্ট অল্টারনেটিভ কোনটা ফরগো করলে? 10 কেজিস অফ রাইস। তুমি বলছো ম্যাডাম 10 কেজিস অফ রাইস শুধু নয়, ওই জমিটাতে আমি যদি আরও কিছু ক্রপ নিয়েও ভাবনা চিন্তা করতাম, তো 5 কেজিস অফ পালসেসও কিছু প্রডিউস হতে পারতো। তাহলে এটা 1 বিঘাস অফ ল্যান্ড, সেখানে 12 কেজিস অফ হুইটও প্রডিউস হতে পারে, 10 কেজিস অফ রাইসও প্রডিউস হতে পারে, আবার 5 কেজিস অফ পালসেসও প্রডিউস হতে পারে। তো তোমাকে বলা হয় যে এর মধ্যে সিলেক্ট করো। তুমি বলছো যেটা সবচেয়ে বেশি কোয়ান্টিটি আমি সেটাই প্রডিউস করবো, তো 12 কেজিস অফ হুইট প্রডিউস করলে। তো 12 কেজিস অফ হুইট প্রডিউস করলে 10 কেজিস অফ রাইস বা 5 কেজিস অফ কোনো পালসেস প্রডিউস করা যাচ্ছে না। তো এখানে নেক্সট বেস্ট কোন অল্টারনেটিভটা তোমাকে ফরগো করতে হলো, সেটা হচ্ছে তুমি 5 কেজিসটা নিয়ে ভাবছোই না, কারণ ওটা কোয়ান্টিটি ইজ ভেরি লেস। তো তুমি নেক্সট বেস্ট অল্টারনেটিভ যেটা ভাবছো সেটা হচ্ছে 10 কেজিস অফ রাইস, তো সেটা তুমি প্রডিউস করতে পারছো না। তার মানে অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল 10 কেজিস অফ রাইস হলে এখানে অপরচুনিটি কস্ট অফ 12 কেজিস অফ হুইট। বুঝতে পেরেছো? তার মানে অপরচুনিটি কস্টকে অল্টারনেটিভ কস্টও বলা হয়, এবং আনসারটা কিন্তু কখনোই ভেরিয়েবল করবে না। বুঝলে কি না বলো তো? সবাই বুঝতে পেরেছে? ক্লিয়ার? কোথায় সমস্যাটা হয়েছিল সবাই বুঝতে পেরেছে? তো নেক্সট বেস্ট অল্টারনেটিভ যেটা তোমাকে ফরগো করতে হয় টু অ্যাকোয়ার দ্য বেস্ট থিং, সেটাকে আমরা বলবো অপরচুনিটি কস্ট। বুঝতে পেরেছো? তাহলে এটাকে অপরচুনিটি কস্ট বলা হয়। আচ্ছা, নেক্সট কি কোয়েশ্চেন আছে দেখো, হোয়াট ইজ ইমপ্লিসিট কস্ট? ইমপ্লিসিট কস্ট বলতে কি বোঝায়? অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ইনকার্ড ইন প্রোডাকশন প্রসেস, উৎপাদন করতে গেলে অ্যাকচুয়ালি যে ব্যয়টা লাগলো সেটা। কস্ট অফ ইনপুট ইউজড ইন প্রোডাকশন প্রসেস, উৎপাদনের কাজে যে ইনপুটগুলো ব্যবহার করেছিলাম তার কস্টিং। ইম্পিউটেড ভ্যালু অফ ইনপুটস ওনড বাই দ্য ফার্মস অ্যান্ড ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস, সেই উৎপাদনের উপকরণগুলো যেটা কিন্তু একজন ফার্ম ওনার ওন করে এবং সেটা প্রোডাকশনের কাজে ব্যবহার করা হয়েছে, সেটা সে বাইরে থেকে কোথাও কেনে নি। আর কস্ট অফ ক্যাপিটাল বলো কি হবে? তোমরা বলছো 5C, ভেরি গুড, ওয়েল আনসার্ড। তার মানে ইমপ্লিসিট কস্টকে অনেকে ইমপিউটেড কস্টও বলে। তাহলে ইমপ্লিসিট কস্ট আর ইমপিউটেড কস্ট এই দুটো এক। এটা সেই কস্টিং যেটা একজন এন্টারপ্রেনার নিজে যে ফ্যাক্টরসটা ওন করে। তার মানে মনে করো তোমার বাড়ির একতলার গ্যারেজ স্পেসে
তুমি একটা তোমার প্রোডাকশানের যাকে যদি ম্যানুফ্যাকচারিং করো তার একটা গোডাউন বানিয়েছো। তুমি যদি গোডাউনটা না বানাতে তাহলে হয়তো তুমি ওই গ্যারেজ স্পেসটা কাউকে রেন্ট দিতে পারতে, সেখান থেকে আর্নিং হতো। কিন্তু তুমি বাইরে কোথাও গিয়ে আর রুম রেন্ট না করে ডেফিনেটলি তোমার গ্যারেজ স্পেসটাতেই গোডাউন তৈরি করেছো, তাহলে ডেফিনেটলি তোমার উৎপাদনের ব্যয়ের মধ্যে অবভিয়াসলি ওই রেন্টের ভ্যালুটা কিন্তু ইনক্লুড করে নেওয়া উচিত। কারণ যদি তুমি তোমার ওই গ্যারেজ স্পেসটা অন্য কাজে ব্যবহার করতে, সেখান থেকে তুমি আর্ন করতে পারতে, কিন্তু সেটা তুমি আর্ন না করে সেটাকে ফরগো করেছো। তো ডেফিনেটলি তোমার নিজের বিজনেস প্রসপেক্টের জন্যই সেটা করেছো, তাহলে এটাও তো একটা কস্টিং আছে। নাইবা এটা আমার পকেট থেকে বেরোলো, কিন্তু এটা তো একটা কস্টিং আছে, মানে আমি তো এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করে টাকা আর্ন করতে পারতাম, তাহলে সেই ব্যয়টাও কিন্তু আমি বা সেই কস্টিংটাও কিন্তু আমি কস্ট অফ প্রোডাকশনের সাথে ইনক্লুড করে নেব। তো দ্যাট ইজ পপুলারলি নোন অ্যাজ ইমপ্লিসিট কস্ট আর ইমপিউটেড কস্ট, রাইট? তাহলে সেই জন্যে আনসারটা কিন্তু হবে একদম সি, ইমপিউটেড ভ্যালু অফ ইনপুটস ওন্ড বাই দ্য ফার্মস অ্যান্ড ইউজড ইন প্রোডাকশন প্রসেস। নেক্সট কি আছে দেখো, সোশ্যাল কস্ট ইজ ইকুয়াল টু, সোশ্যাল কস্ট বলতে কি বোঝায়? প্রাইভেট কস্ট প্লাস অপরচুনিটি কস্ট, মানি কস্ট প্লাস ইমপ্লিসিট কস্ট, প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট, ইমপ্লিসিট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট। বলো দেখি কি হবে? সোশ্যাল কস্ট বলতে কি বোঝায়? স্কিপ কেন? বোঝা যাচ্ছে না কি হতে পারে? জানি না এটা, আচ্ছা জানি না বলেই তো প্ল্যাটফর্মে আসা, তার জন্যই তো জানা জিনিসগুলো, তাই না? কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো একটুখানি বুঝিয়ে দিলে আমরা হয়তো পারি, কিন্তু কোনোদিন কোয়েশ্চেনটা ফেস করা হয়নি বা বোঝা হয়নি, তো সেটার জন্য এই ধরনের প্ল্যাটফর্মে একটুখানি মন দিয়ে ক্লাস করলে উপকার আছে, অপকার কোনো দিক দিয়ে নেই, রাইট? তো একটা এক্সাম আনসার দিয়েছো বি, আচ্ছা বি হবে না, ঠিক আছে। সোশ্যাল কস্ট মানে হচ্ছে প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট। আচ্ছা, প্রাইভেট কস্ট মানে হচ্ছে কোনো কিছু প্রডিউস করতে গেলে তোমার যে কস্টিংটা লাগে, মানে কি একটু আগে আমরা পড়েছি না যে 4 ফ্যাক্টরস তোমরা পড়েছো, 4 ফ্যাক্টরসে কী কী পেলাম? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলো তো পেয়েছিলাম। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, এগুলো পেয়েছি, তাই না? এবার এগুলো বিনা পয়সায় কাজ করে না কিন্তু। ল্যান্ডের জন্য যেটা আছে সেটাকে বলা হয় রেন্ট, যেটাকে আমরা আর দিয়ে সিম্বলাইজ করি। লেবারের জন্য যেটা ব্যয় সেটাকে বলা হয় ওয়েজেস, যেটাকে ডাব্লিউ দিয়ে সিম্বলাইজ করা হয়। ক্যাপিটালের জন্য যেটা আছে সেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, যেটা স্মল আর দিয়ে সিম্বলাইজ করা হয়। অ্যান্ড বিইং অ্যান অর্গানাইজার তুমি নিজের কাছে যেটা রাখো সেটা হচ্ছে প্রফিট, যেটাকে পাই দিয়ে সিম্বলাইজ করা হয়। এবার বক্তব্য হচ্ছে যখন আমি বলি কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ প্রোডাকশান, কোনো জিনিসের উৎপাদনের ব্যয়, তো উৎপাদনের ব্যয় অ্যাকচুয়ালি কী হয়? রেন্ট প্লাস ওয়েজ প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট, এগুলোকে সব যোগ করে দিলে যেটা হয় সেটাকে আমরা বলে থাকি কস্ট অফ প্রোডাকশান। এটাকে অনেকে আবার প্রাইভেট কস্টও বলে থাকে। কি কস্ট বলে থাকে? প্রাইভেট কস্ট। মানে কোনো কিছু তৈরি করতে গেলে তোমার যে ব্যয়টা, সেই কস্টিংটাকে আমরা কস্ট অফ প্রোডাকশান বা প্রাইভেট কস্ট বলে থাকি। এবার দেখো এখানে সেই গল্পটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু গল্পটাতে সোশ্যাল কস্ট তখনই হয় যখন দেখা যাচ্ছে তোমার এই ম্যানুফ্যাকচারিং করার জন্য এনভায়রনমেন্ট কোনোভাবে পলিউটেড হচ্ছে। কারণ তুমি মনে করো সমস্ত পলিউটেড গ্যাস এনভায়রনমেন্টে এমিট করছো, সমস্ত ওয়েস্ট গিয়ে রিভারে ফেলছো, তো তোমার এই কারুকার্যের জন্য প্রোডাকশান করতে গিয়ে নেচার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তার জন্য তোমাকে অ্যাডিশনালি আমি কস্টিং ইম্পোজ করলাম। তাহলে সেইটাকে যদি আমি অ্যাড করে দিই এক্সটার্নাল কস্টটাকে, যেটা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করার জন্য যে কস্টটা, সেটাকে যদি আমি অ্যাড করে দিই তোমার প্রাইভেট কস্টের সঙ্গে, যে ব্রডার কনসেপ্টে কস্টটা তৈরি হয় তাকে বলা হয় সোশ্যাল কস্ট। তার মানে এক্সটার্নাল কস্টটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য ইনভলভড কস্ট, রাইট? তাহলে এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন করার জন্য যে কস্টিংটা আমি ডিগ্রেডেশনাল কস্ট, যে কস্টিংটা আমি তোমার উপর ইম্পোজ করলাম, সেটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে যে ব্রডার কনসেপ্টে কস্ট তৈরি হয় সেটাকে বলা হয় সোশ্যাল কস্ট। দ্য সোশ্যাল কস্ট ইজ আ ফার ওয়াইডার কনসেপ্ট কম্পেয়ার টু দ্য প্রাইভেট কস্ট, রাইট? সবাই বুঝতে পেরেছে? ক্লিয়ার?
আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন কি আছে দেখো। আচ্ছা, বুঝতে পেরেছো, বাহ। এরপরে দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন, which type of cost does not change with the change in output? কোন ধরনের কস্ট উৎপাদনের সঙ্গে পরিবর্তিত হয় না, চেঞ্জ হয় না? তো প্রশ্নটাই আধা আনসার বলে দিয়েছে। তো কি বলেছে দেখো, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, নান অফ দিস। তো 7C উইদাউট এনি ফেল এটা ফিক্সড কস্টই হবে, কারণ ফিক্সড কস্ট এমন একটা কস্ট যেটা প্রোডাকশনের সঙ্গে সঙ্গে যে কস্টের লেভেলের কোনো চেঞ্জেস হয় না, রাইট? তার মানে মনে করো একটা উদাহরণ আমি যদি তোমাকে দিই, শর্ট রানের ক্ষেত্রে বলছি, কিউ ইজ আ ফাংশন অফ এল কে বার। তোমরা আজকেই পড়েছো লেবার এবং ক্যাপিটাল, ক্যাপিটালটাকে যদি কনস্ট্যান্ট রেখে দিই তাহলে ক্যাপিটালটা এখানে কী ফ্যাক্টর হলো বলো, ফিক্সড ফ্যাক্টর হলো, আর লেবারটা কী ফ্যাক্টর হলো বলো, ভ্যারিয়েবল ফ্যাক্টর হলো। লেবারের জন্য আজকেই তুমি কস্টিং পড়েছো, এটাকে ওয়েজেস বলা হয়, আর ক্যাপিটালের জন্য যে কস্টিংটা সেটাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয়, রেট অফ ইন্টারেস্ট বলা হয়, রাইট? তার মানে রেট অফ ইন্টারেস্টের কস্টিংটা কী হবে, এটাকে আমরা বলবো ফিক্সড কস্ট। এটাকে আমরা কী কস্ট বলবো, ফিক্সড কস্ট। মানে ফিক্সড ফ্যাক্টরের জন্য ইনভলভড কস্ট ইজ নোন অ্যাজ ফিক্সড কস্ট, আর ভ্যারিয়েবল ফ্যাক্টরসের জন্য যে কস্ট সেটাকে বলা হয় ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পেরেছো? এবার প্রশ্ন হচ্ছে যে ব্যাপারটা যদি আরেকটু খুলে বলি, কেন এটাকে ফিক্সড কস্ট বলা হচ্ছে? কারণ একটাই বিষয়, সেটা হচ্ছে যে মনে করো তুমি 10টা মেশিন ব্যাংকের কাছে লোন নিয়ে প্রোডাকশনের কাজ শুরু করেছিলে, এবার তুমি লেবারের এমপ্লয়মেন্ট বাড়াচ্ছ প্রোডাকশনটাকে ইনক্রিজ করার জন্য। তো যত লেবার বাড়াচ্ছ তত তুমি তাদেরকে ওয়েজ দিতে হচ্ছে, ওয়েজ বিল তোমার বাড়ছে। আমি একটা লেবারের জন্য যে ওয়েজ আমাকে দিতে হয় নিশ্চয়ই 10টা লেবারের জন্য ওয়েজ এক হবে না। তো যত সময় যাচ্ছে প্রোডাকশন বেশি হচ্ছে, তোমার কিন্তু ভ্যারিয়েবল কস্টও বাড়ছে। কিন্তু হোয়াট অ্যাবাউট ফিক্সড কস্ট? তুমি যদি মনে করো যে আমি কোনো ব্যাংকের কাছে লোন নিয়ে মেশিনটা ইনস্টল করেছি, তো আমি ম্যাক্সিমাম কি প্রোডাকশন করা যায় 10টা মেশিনকে ইনস্টল করে সেটাকে আগে এনশিওর করব। তাহলে ডেফিনেটলি ব্যাংকের কাছে এই যে তুমি লোন নিয়ে মেশিন ইনস্টল করেছো, তো ব্যাংকে তোমাকে রেট অফ ইন্টারেস্ট দিতে হচ্ছে। এবার ব্যাংক দেখছে না যে তুমি 1 ইউনিট প্রোডাকশন করছো কি ওই মেশিন দিয়ে তুমি 1000 ইউনিট প্রডিউস করছো, এটা ব্যাংকের নান অফ দ্য বিজনেস অফ দ্য ব্যাংক। ব্যাংক দেখছে ভাই আমার রেট অফ ইন্টারেস্টে পেলেই হলো, তুমি প্রোডাকশন 0 করো, তুমি প্রোডাকশন 1000 ইউনিট করো কি 10,000 ইউনিট করো, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। সুতরাং আমার যা রেট অফ ইন্টারেস্ট পাওয়ার কথা আমি যেন সেটা পাই। তুমি যদি এখন ব্যাংকের কাছে গিয়ে বলো যে দাদা আমি মেশিনগুলো ইনস্টল করেছিলাম কিন্তু কোনো প্রোডাকশন আমি করিনি, আমার মনে হলো প্রোডাকশনটা ঠিক হবে না, বা প্রোডাকশন একটু কিছুদিন করেছিলাম তারপর দেখলাম একদম প্রফিট হচ্ছে না, আমি প্রোডাকশন বন্ধ করে দিয়েছি। ব্যাংক বলবে যা করেছেন আমার কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট ফেরত দেবেন। তো ব্যাংক কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। তাহলে ডেফিনেটলি যে কস্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইয়োর আউটপুট লেভেল বাড়ুক কমুক তার সাথে কোনো সম্পর্কই নেই, সেই কস্টটাকে আমি বলবো ফিক্সড কস্ট। আর যে কস্টটা প্রোডাকশনের সাথে সাথে চেঞ্জ হয় দ্যাট ইজ পপুলারলি নোন অ্যাজ আ ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পেরেছো? তাহলে ডেফিনেটলি আনসারটা এখানে ফিক্সড কস্ট হবে, কারণ এখানে ডাজ নট চেঞ্জ কথাটা বলেছে, নট কথাটা বলেছে, রাইট? তোমার উত্তর একদম ঠিক দিয়েছো। পরের কোয়েশ্চেনে মুভ করব, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং টোটাল ফিক্সড কস্ট বা টিএফসি। টিএফসির ফুল ফর্ম কি? টোটাল ফিক্সড কস্ট। বলছে টোটাল ফিক্সড কস্ট সম্পর্কে কোন কথাটা তোমার মনে হয় সঠিক? টোটাল ফিক্সড কস্ট কি বলেছে দেখো তো দেখি। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ভি শেপড, ইনভার্টেড ভি শেপড, স্ট্রেট লাইন প্যারালাল টু আউটপুট অ্যাক্সিস। বলো দেখি কীরকম আইডিয়া আছে। 8 বলছো ডি, স্ট্রেট লাইন প্যারালাল টু আউটপুট অ্যাক্সিস। ভেরি গুড। তার মানে যেমন যেমন জিনিস বলছে তেমন তেমনই তো পিকচারটা হবে। তার মানে মনে করো এখানে যদি আমি ধরি টোটাল ফিক্সড কস্ট ভার্টিক্যাল অ্যাক্সিসে ও হরাইজন্টাল অ্যাক্সিসে আউটপুট বললাম, তাহলে আমি তোমাকে কি শিখিয়েছি? ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আউটপুট লেভেল 0 করলেও ব্যাংকে ওই রেট অফ ইন্টারেস্ট দিতে হবে, আউটপুট লেভেল 10,000 করলেও ব্যাংকে ওই রেট অফ ইন্টারেস্ট দিতে হবে। তার মানে ডেফিনেটলি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আউটপুট লেভেল, এটা কিন্তু একদমই কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এটার শেপটা কেমন হবে? স্ট্রেট লাইন প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস, রাইট? তার মানে ডেফিনেটলি আনসারটা ডি, একদম ঠিক বলেছো। এর পরের কোয়েশ্চেনটা এটারই সাথে রিলেটেড, দেখি কেমন উত্তর দাও। কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য fixed cost curve when it is expressed as an average of the quantity? মানে ফিক্সড কস্টটাকে যদি অ্যাভারেজ আউট করো
সেই কার্ভটা দেখতে কেমন হবে। যাক, তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে, এটা ভেবে আমার ভালো লাগছে। পরিশ্রমের ফল কিছুই ফেলা যায় না। যে জিনিসে তুমি পরিশ্রম দেবে সেই জিনিস তোমাকে রিটার্ন দেবে, বুঝেছো না? মন দিয়ে পড়াশোনা করো, একদম ভালো কিছু চাকরি হবেই হবে। What is the shape of the fixed cost curve when it is expressed as an average of quantity? 9 কি বলছো? আচ্ছা, এবার আমি আর একটু সোজা করে দিই। অ্যাভারেজ টোটাল ফিক্সড কস্টকে যদি অ্যাভারেজ আউট করো, মানে কি? টোটাল ফিক্সড কস্ট তোমরা জানো সেটা কি থাকে? কনস্ট্যান্ট, বাড়ে না কমে না। এটাকে যদি আমি অ্যাভারেজ আউট করি, অ্যাভারেজ আউট করা মানে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাকে বলা হয় অ্যাভারেজ ফিক্সড কস্ট। তোমাকে জানতে চেয়েছে অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটা দেখতে কেমন হবে, বুঝতে পেরেছো? মানে এত বড় সেন্টেন্সটার এটাই মানে যে অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটার শেপ কেমন হবে। আচ্ছা দেখো, অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটার শেপ কেমন হবে সেটা বলতে গিয়ে কিচ্ছু নেই। তুমি যদি কনসেপ্টটা বোঝো, এই জিনিস তুমিও সবাইকে বুঝিয়ে দিতে পারবে। অ্যাভারেজ ফিক্সড কস্ট আমি যদি ভার্টিক্যালে নিই, হরাইজন্টালে যদি আউটপুট নিই, পিকচার মানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি বলছে? এক্সপ্রেশন বলছে যে ইট ইজ কনস্ট্যান্ট। কোনটা? ফিক্সড কস্টটা কনস্ট্যান্ট, কিন্তু আউটপুট তো তুমি জানো কনস্ট্যান্ট নয়, সেটা তো বাড়ছে। তাহলে নিউমারেটরটা যদি কনস্ট্যান্ট হয়, ডিনোমিনেটরটা যদি সমানে বাড়তে থাকে, তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট কী হবে বলো? ক্রমাগত কমবে, রাইট? ক্রমাগত কমবে, তার মানে ডেফিনেটলি অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ হবে। এবার প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট এটা কি জিরো হয়ে যেতে পারে? যদি জিরো হতে হয় তাহলে কোনটাকে জিরো হতে হবে বলো তো? এটা তখনই জিরো হয়, আমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বলছে যদি নিউমারেটরটা জিরো হয়, মানে ফিক্সড কস্ট জিরো। ফিক্সড কস্ট জিরো তো জীবনে হবে না, কারণ ব্যাংক তোমায় কোনোদিন বলবে না যে আমার কাছে মেশিনগুলো নিয়ে যাও, তুমি তোমায় কোনো রেট অফ ইন্টারেস্ট দিতে হবে না, বলবে কি? বলবে না। তার মানে যেহেতু ফিক্সড কস্ট নট ইকুয়াল টু জিরো, অ্যাভারেজ ফিক্সড কস্ট নট ইকুয়াল টু জিরো, মানে এটা কখনোই জিরো হবে না। কিন্তু ইট ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস জিরো, মানে জিরোর কাছাকাছি চলে যাবে। কেন জিরোর কাছাকাছি চলে যাবে? দেখো এটা তো ফিক্সড, এটা যত বাড়বে আউটপুট যত বাড়তে থাকবে, সুতরাং এই রেশিওটা ক্রমাগত কমতে থাকবে, কমতে কমতে থাকবে, কিন্তু এটা কখনোই হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করবে না। কাজে এটা দেখতে কেমন শেপটা হবে জানো? দেখতে হবে এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো। তার মানে এটা দেখতে কেমন হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো। মানে যত উৎপাদন তুমি বাড়াবে তত অ্যাভারেজ ফিক্সড কস্ট কমতে থাকবে, বাট ইট উইল নেভার টাচ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। কারণ যদি টাচ করে যায় তাহলে কিন্তু অ্যাভারেজ ফিক্সড কস্টটা জিরো হয়ে যাবে। সেটা বোঝায় কিন্তু ফিক্সড কস্টটা জিরো, যেটা হবে না, যেটা ইকোনমিক্সে হওয়াটা সম্ভবপর নয়। ঠিক আছে? কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অ্যাভারেজ ফিক্সড কস্টটা দেখতে কেমন হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর তাছাড়া আমরা এমনি ম্যাথসেও জানি, এখানে দেখো এএফসি ইকুয়ালস টু ফর্মুলাটা কি? টিএফসি বাই কিউ। তার মানে এখানে এএফসি ইন্টু কিউ ইকুয়ালস টু কী হবে বলো? এএফসি ইন্টু কিউ ইকুয়ালস টু টিএফসি হবে। এবং তোমরা কি জানো যে টিএফসিটা অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট থাকে। তার মানে এএফসি ইন্টু কিউ ইকুয়ালস টু এফসি বার হচ্ছে। তো এটা অনেকটা ওই ধরনের এক্সপ্রেশন হচ্ছে না, এক্স ওয়াই ইকুয়ালস টু সি। তাহলে এইটা তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশান, তাই না? হাইপারবোলার ইকুয়েশান না? তার মানে ডেফিনেটলি এখানেও তাই হচ্ছে। অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং কোয়ান্টিটি যাই কম্বিনেশন নাও না কেন, সেটা অলওয়েজ এফসি বারের সঙ্গে সমান হবে। তো এটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়েও যদি আমরা বলি তাহলে এটা অবভিয়াসলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশনকেই বোঝায়। কাজেই এই কার্ভটার শেপটা কেমন হবে? আনসার করবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বুঝলে কি না বলো? ক্লিয়ার?
আচ্ছা, এরপরে লাস্ট যে কোয়েশ্চেনটা করব সেই কোয়েশ্চেনটা কি বলেছে দেখি। একটা ছোট্ট নিউমেরিক্যালস দিয়েছি, কি বলেছে দেখো। গিভেন প্রোডাকশন রুপিস 1 লাখ ইউনিট, ফিক্সড কস্ট হচ্ছে রুপিস 2 লাখ, সেলিং প্রাইস হচ্ছে রুপিস 10 পার ইউনিট, ভেরিয়েবল কস্ট হচ্ছে রুপিস 6, তাহলে প্রফিট কত হবে জানতে চেয়েছে। এখানে প্রফিট কি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, প্রোডাকশন কত বলেছে 1 লাখ, তাহলে এখানে আউটপুট কত হলো 1 লাখ ইউনিটস, আউটপুট কত হচ্ছে 1 লাখ ইউনিটস। আচ্ছা, ফিক্সড কস্ট মানে টোটাল ফিক্সড কস্ট কত বলেছে দেখো 2 লাখ রুপিস 2 লাখ। আচ্ছা, ভেরিয়েবল কস্ট ইজ রুপিস 6 পার ইউনিট, তার মানে এখানে ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিটের জন্য কত লাগবে সেটা বলে দেওয়া রয়েছে। তার মানে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট তোমার কাছে দেওয়া রয়েছে রুপিস 6। এবার তোমাকে জানতে চেয়েছে যে প্রফিট কত হবে, বলো দেখি কি হবে। 10 বলছো বি, আচ্ছা এবার আমি একটা জিনিস করছি, বুঝতে পারছো কিনা দেখো। টোটাল ফিক্সড কস্ট তো তুমি পেয়ে গেছো, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বলে দেওয়া আছে, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কি হবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইনটু আউটপুট। তাহলে এখানে 6 টাকা প্রতি ইউনিটের দাম, আর কত ইউনিট তৈরি করা হয়েছে বলো 1 লাখ ইউনিট, তার মানে 6 টাকা প্রতি ইউনিটের দাম এবং তুমি 1 লাখ ইউনিটস তুমি তৈরি করেছো, তার মানে ডেফিনেটলি এখানে 6 লাখ রুপিস হচ্ছে তোমার টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট তোমার কত হলো 6 লাখ রুপিস। তাহলে টোটাল কস্ট কি দিয়ে তৈরি হয়, টোটাল কস্ট অবভিয়াসলি তৈরি হবে, বুদ্ধি কি বলে, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। তাহলে এখানে আমার টোটাল ফিক্সড কস্ট কত আছে বলো 2 লাখ টাকা, 2 lakhs, টোটাল ভ্যারিয়েবল কস্ট কত আছে 6 লাখ, তার মানে 8 লাখ হলো আমার টোটাল কস্ট। এবার তোমাকে যদি প্রফিট বার করতে দেয় তাহলে প্রফিট কি হয়, ফর্মুলা কি হবে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তা টোটাল রেভিনিউ কি করে পাবো, টোটাল রেভিনিউ মানে কি প্রাইস ইনটু কোয়ান্টিটি। আয়টা কি করে বুঝি, কত ইউনিট বিক্রি করলাম প্রতি ইউনিটের দাম কত, তাহলে প্রতি ইউনিটের দাম কত বলে দিয়েছে, এখানে প্রতি ইউনিট দাম বলেছে রুপিস 10, তাই না, এখানে প্রাইস কত বলে দিয়েছে রুপিস 10 বলে দিয়েছিল, তাই না, তার মানে রুপিস 10 এবং কত ইউনিট তুমি তৈরি করেছো 1 লাখ ইউনিট, তাই না, 1 লাখ ইউনিটস তুমি তৈরি করেছিলে, তার মানে ডেফিনেটলি 10 লাখ রুপিস হচ্ছে তোমার এখানে টোটাল রেভিনিউ। তার মানে টোটাল রেভিনিউ মানে যদি 10 লাখ হয় আর টোটাল কস্ট যদি তোমার 8 লাখ হয়, তাহলে ডেফিনেটলি তোমার প্রফিট কত থাকবে 2 lakhs, তার মানে আনসার উইল বি রুপিস 2 লাখ, এ হবে। ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো। তাহলে এখানে তোমাকে যেটা টেকনিক্যালি মনে রাখতে হবে ফর্মুলাটা, টোটাল কস্ট কি করে বার করব সেই ফর্মুলাটা, টোটাল ভেরিয়েবল কস্ট কি করে বার করব তার ফর্মুলাটা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট টোটাল রেভিনিউ ক্যালকুলেশনসের বিষয়টা এবং তার সঙ্গে টোটাল প্রফিটের ফর্মুলাটা। এটা যদি মনে রাখতে পারো কিছু কঠিন দুর্বোধ্য বিষয় নেই, করতে অসুবিধা হবে না মনে হচ্ছে। আচ্ছা, তাহলে সেখান থেকে চট করে তুমি আনসার করতে পারবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই ধরনের
মানে ম্যাথমেটিক্যাল ছোটো ছোটো এক্সপ্রেশন নিয়ে আমি চেষ্টা করব পরের দিনের ক্লাসেও কিছু কোয়েশ্চেন রাখতে, কারণ অলরেডি তোমাদের এগুলোর উপর একটা রিব্রাশিং হয়ে যাবে, মানে যেহেতু তোমরা অলরেডি পড়েছো তাহলে পরের দিনের ক্লাসে একটু রিব্রাশিং হওয়ারও জায়গাও থাকবে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা ভীষণভাবে সিজিএল সিএইচএসএল এমটিএসে আসতে দেখি, একটা নম্বর ছাড়বে না, কিচ্ছু কঠিন নেই, এর চেয়ে অনেক টাফ ম্যাথস জিআই তোমরা করো। তো এখানে কতগুলো বেসিক ফর্মুলা একটু দেখে বসে থাকলেই তুমি আনসার করতে পারবে। অনেক কিছু শিখলে এবং তোমরা খুব ভালোভাবে রেসিপ্রোকেট করেছো, এটা আমার খুব ভালো লেগেছে। তো বেশিরভাগ প্রশ্নের আনসারই তোমাদের ঠিক ছিল, যে জিনিসগুলো জানো না সেগুলো তো শিখলাম বলে পরের বার নিশ্চয়ই পারবো, এটাই হচ্ছে বিষয়। তো মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।